হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি আর্টিকেল 12 এবং 13 এই দুটো আর্টিকেল সম্পর্কে বলবো। এই দুটো আর্টিকেল পার্ট 3 এর মধ্যে আছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আছে। এই দুটো আর্টিকেল থেকে আমরা কি জানতে পারি এবং এই দুটো আর্টিকেল কি সেটা তোমাদেরকে জানাবো। দুটো আর্টিকেল, আর্টিকেল 12 এবং আর্টিকেল 13। 12-এ আমরা ডেফিনেশন অফ স্টেট অর্থাৎ স্টেটের সংজ্ঞা এইরকম জানতে পারি। স্টেটের সংজ্ঞা বলতে কিন্তু আমাদের রাষ্ট্রের সংজ্ঞা বা আমাদের দেশের কি সংজ্ঞা সেটা আমরা জানতে পারি না। কি জানতে পারি? প্রথমত ফান্ডামেন্টাল রাইট হচ্ছে একটা মৌলিক অধিকার, ঠিক আছে? তো এই মৌলিক অধিকারটা কেমন জিনিস? যখন আমাদের রাজারা শাসন করতো দেশে, মানে আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন রাজাদের আন্ডারে থাকতো, তখন কি হতো, সেই তোমরা জানো সেই রাজারাও তাদের নাগরিকদের জন্য কিছু অধিকার দিত, যে এই অধিকারগুলো এই নাগরিকরা পেতে থাকবে বা এই অধিকারগুলো এই নাগরিকরা পাবে, যেগুলোতে আমি কখনো হস্তক্ষেপ করব না। বিভিন্ন রাজা বিভিন্ন রকম অধিকার নাগরিকদের দিয়ে রাখতো। তো যেমন আকবরকে দেখো, আকবর হিন্দুদের তীর্থকর তুলে দিয়েছিল, তো সেটা ওর ব্যক্তিগত। এবার কী হতো, পরবর্তীকালে অন্য কোনো রাজা এসে সেটাকে পরিবর্তন করে দিতে পারতো। তো এই ধরনের যে রাইট, মানে নাগরিকদের যে অধিকার, ঠিক আছে, সেই অধিকারটাকে ভবিষ্যতে চেঞ্জ হতে হতে এবং ভবিষ্যতে যখন মানুষ উন্নত হয়েছে, আরও বেশি স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে, অনেক বেশি এডুকেটেড হয়েছে, তখন মানুষ বুঝতে পেরেছে যে আমাদের এই রাজা কিছু অধিকার দিয়ে দেবে, সেগুলো পাবো, বা সেগুলো ডে বাই ডে ক্রমাগত চেঞ্জ হতে থাকবে, রাজার মর্জির ওপর চেঞ্জ হতে থাকবে, এমন কোনো ব্যাপার নয়। এগুলোকে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার হিসেবে প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা রাষ্ট্রের উচিত এগুলোকে স্বীকৃত করা। বোঝা গেল? তো তার জন্যই আমরা অতীতে দেখেছি ম্যাগনা কার্টা এসছে, তারপর বিল অফ রাইটস, তারপর ফান্ডামেন্টাল রাইটস, এই কনসেপ্টগুলো পরপর এসছে। সেখান থেকে যদি বলি, মতিলাল নেহেরু 1928 সালে প্রথম এটা অবজার্ভ করে যে ফান্ডামেন্টাল রাইট গ্যারেন্টেড হওয়া দরকার, ঠিক আছে, যেটাকে কখনো কেউ কারুর থেকে কেড়ে নিতে পারবে না। এটা 1928 সালে মতিলাল নেহেরু অবজার্ভ করেছিল, বা প্রথম মতিলাল নেহেরু ব্যাপারটাকে বলেছিল। তো এবারে ব্যাপারটা কি, যে এটা যদি কেউ কারুর থেকে, গ্যারেন্টিড কথার অর্থ কি, আমরা গ্যারেন্টি কথাটা কেন বলবো? ঠিক আছে, গ্যারেন্টি কথার অর্থ হচ্ছে যদি আমাদের থেকে কেউ কেড়ে নেয়, মানে আমাদের থেকে কেড়ে নিতে গেলে নিশ্চয়ই স্টেট কেড়ে নেবে, মানে নিশ্চয়ই আমাদের রাষ্ট্র কেড়ে নেবে। নাগরিকদের থেকে তার মৌলিক অধিকার কাটতে কে পারে? কেবলমাত্র রাষ্ট্রই পারে, ঠিক আছে? যদি অন্য কেউ তোমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে সেটা ক্রাইম, সেটা ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়বে। কিন্তু ফান্ডামেন্টাল রাইট কাটতে গেলে সেটা রাষ্ট্র কাটতে পারে। তো সেই রাষ্ট্র যখন তোমার মৌলিক অধিকারটা কেড়ে নেবে, তখন সেই মানুষগুলো বা সেই সিটিজেনগুলো কার এগেনস্টে কেস করতে পারে। মানে গ্যারেন্টি কখন বলবো, তখন সেই মানুষগুলো যাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তারা স্টেটের এগেনস্টে কেস করতে পারবে, অর্থাৎ স্টেটের এগেনস্টে তারা মামলা করতে পারবে বা মামলা রুজু করতে পারবে, এবং সেখানে স্টেটকে বলতে হবে কেন তার এই মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যে অধিকারটা তার ফান্ডামেন্টাল। তো এবারে প্রশ্নটা এখান থেকেই আসে যে তাহলে স্টেট কাকে বলবো, কার এগেনস্টে আমরা কেস করতে পারবো, ফান্ডামেন্টাল রাইট না পেলে কার এগেনস্টে কেস করতে পারবো না। এই ব্যাপারটা বোঝানোর জন্যই ডেফিনেশন অফ স্টেট আর্টিকেল 12-এ বলা হয়েছে। এবং এই যে ডেফিনেশন অফ স্টেট, এটা আর্টিকেল 12 অ্যান্ড 36-এর জন্য কেবলমাত্র প্রযোজ্য কনস্টিটিউশনের, আর অন্য কোথাও কিন্তু এই ডেফিনেশন অফ স্টেট আর্টিকেল 12-এ যেটা বলা হয়েছে, এটা অন্য কোথাও প্রযোজ্য নয়, ঠিক আছে? বোঝা গেল? যখন 36টা তোমাদেরকে পড়াবো, তখন তোমরা জানতে পারবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, সেখানে ওই একই জিনিস আছে, ডেফিনেশন অফ স্টেট। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন এটাকে আমরা ডেফিনেশন অফ স্টেট বলছি। তো এখানে কি বলছে দেখো, ফার্স্ট এগুলোকে, এই যে এ বি সি ডি আছে, এগুলোকে আর্টিকেল 12-এর আন্ডারে ক্লজ বলে। আর্টিকেল 12 ক্লজ এ, ক্লজ বি, ক্লজ সি, ক্লজ ডি, ঠিক আছে? এবার 12-এর এ, আর্টিকেল 12A, 12B, 12C, 12D এমন ব্যাপারটা না। এরকম বেশ কিছু আর্টিকেল তোমরা পাবে, যেগুলো আর্টিকেলের সাথে সাথে, মানে যেমন আর্টিকেল 21 আছে, আবার আর্টিকেল 21-এর এ আছে। এই এগুলো একটা পৃথক আর্টিকেল, ঠিক আছে? আর আমাদেরকে কি করতে হচ্ছে, এই যেগুলো কোনো একটা আর্টিকেলের মধ্যে এবিসিডি করে যদি কিছু কিছু আলাদা আলাদা এরকম ডক্ট্রিন টাইপের কিছু করা থাকে, তো সেগুলোকে আমরা কি বলবো? ক্লজ, ঠিক আছে? 4টে ক্লজ আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। আবার কিছু কিছু জায়গায় এই এবিসিডির আন্ডারেও আবার কিছু সাব ক্লজেস থাকে। তো আমরা অত গভীরে এখন যাচ্ছি না। তো কি ক্লজ আছে দেখো, কি বলছে একটু দেখে নাও। যে গভর্নমেন্ট অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট। আমরা জানি আমাদের মোট 3খানা অর্গান আছে, এক্সিকিউটিভ অর্গান, লেজিসলেটিভ অর্গান, আর আমাদের জুডিশিয়াল অর্গান।
তো এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ একে অপরের ওপর ইন্টারডিপেন্ডেন্ট, এটা তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ ইন্টারডিপেন্ডেন্ট, কিন্তু আমাদের জুডিশিয়ারি সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওই জন্য আমরা ভারতের নাগরিকরা কি করতে পারে, এই এক্সিকিউটিভ বা লেজিসলেটিভদের এগেনস্টে গিয়ে জুডিশিয়ারিতে কেস করতে পারে, ঠিক আছে, যদি এদের, কারণ ও ইন্ডিপেন্ডেন্ট, ওটা স্বাধীন, ওখানে সকলের সমান বিচার পাওয়ার অধিকার আছে। তো এখানে লেজিসলেটিভ বলতে কাকে বোঝাচ্ছে, লেজিসলেটিভ বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লেজিসলেটিভ বলতে এমপিদেরকে বোঝাচ্ছে, রাজ্যসভা এবং লোকসভার মেম্বারদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এক্সিকিউটিভ বলতে আইএএস আইপিএস এদেরকে বোঝানো হচ্ছে, বা যতগুলো মানে আমাদের এক্সিকিউটিভ র্যাঙ্কের যতগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কর্মচারী রয়েছে তাদের প্রত্যেককে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অর্থাৎ এক্সিকিউটিভ, আর পার্লামেন্ট মানে কাদেরকে নিয়ে বলা হচ্ছে যে লেজিসলেটিভ অর্গান, যারা এমপি রয়েছে তারা, ইউনিয়ন গভর্নমেন্টের যারা এমপি রয়েছে তারা। তো এরা, আর বিতে কি বলছে, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, মানে আমাদের রাজ্য সরকার বা রাজ্যের যে লেজিসলেচার আছে অর্থাৎ বিধানসভা আছে, দ্যাট এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ স্টেট গভর্নমেন্ট, একই কথা বলছে, মানে তারা রাজ্যের এক্সিকিউটিভ এবং রাজ্যের লেজিসলেটিভ অর্গান। নেক্সট, অল অথরিটিস, দ্যাট ইজ মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ড, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এটসেট্রা। তো এখানে দেখো মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ড, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এগুলোর পর একটা একটা করে কমা দিয়ে নিও তোমরা। তো এই যে অথরিটিগুলো আছে, এই অথরিটিগুলো এই স্টেটের মধ্যে পড়বে, বোঝা গেল, এদেরকেও আমরা স্টেট ধরবো। নেক্সট, অল আদার অথরিটিস, দ্যাট ইজ স্ট্যাচুটরি আর নন স্ট্যাচুটরি অথরিটিস। স্ট্যাচুটরি বলতে কি বোঝে, স্ট্যাচুটরি কথার অর্থ হচ্ছে, দেখবে সিগারেটের প্যাকেটের উপরে লেখা থাকে স্ট্যাচুটরি ওয়ার্নিং, অর্থাৎ বিধিসম্মত সতর্কীকরণ। স্ট্যাচুটরি কথার অর্থ হচ্ছে যেটা আইনসম্মত, আর নন স্ট্যাচুটরি মানে যেটা আইনসম্মত না। এখানে তুমি আরও ভালো করে বললে যেটা বলা যেতে পারে, যেটা মেড বাই ল অর নট মেড বাই ল। তাহলে স্ট্যাচুটরি মানে মেড বাই ল, আর নন স্ট্যাচুটরি মানে নট মেড বাই ল। তো এরকম যে কোনো অথরিটি আছে যেগুলো অবশ্যই গভর্নমেন্ট ইনভলভ থাকবে সেখানে, যেখানে স্ট্যাচুটরি অথরিটি এবং নন স্ট্যাচুটরি অথরিটি, যেমন যেগুলো আইন দ্বারা তৈরি করা হয়েছে বা নর্মালি তৈরি করা হয়েছে, পরে গভর্নমেন্ট সেখানে শেয়ার হোল্ড করে, লাইক এলআইসি, ওএনজিসি, সেল এটসেট্রা, ঠিক আছে। তো এই চারটে যে আমাদের বলা হলো, যাদেরকে স্টেট বলবো, কি বলছে, ক্যান নট ডিসপয়েল ফান্ডামেন্টাল রাইট, এরা কখনোই ফান্ডামেন্টাল রাইটকে অবহেলা, তুচ্ছ বা নষ্ট করতে পারবে না, সাধারণ মানুষের যে মৌলিক অধিকার আছে সেগুলোকে নষ্ট করে দিতে পারবে না, বোঝা গেল। তাহলে ডেফিনেশন অফ স্টেটে আমরা কি জানছি, ডেফিনেশন অফ স্টেট অর্থাৎ আমরা ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা ঘটে তাহলে আমরা কার এগেনস্টে যাব। যেমন তোমাদের একটা ফ্রিডম অফ স্পিচের ফান্ডামেন্টাল রাইট আছে, তুমি কোনো একটা কথা বলেছো যেটা তোমার মনের কথা, অবশ্যই কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কারুর সম্পর্কে কুরুচিকর মন্তব্য, নোংরামি এরকম না করে তুমি তোমার কারুর সম্পর্কে ধারণা ব্যক্ত করেছো, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে দেখা গেল তোমাকে তোমার যে ফ্রিডম অফ স্পিচ, সেই ফ্রিডম অফ স্পিচটাকে না দিয়ে তোমাকে তার এগেনস্টে কিছু অ্যাকশান নেওয়া হলো। তো সেক্ষেত্রে তুমি কার এগেনস্টে তুমি কোর্টে যাবে, যে আমার ফান্ডামেন্টাল রাইট ফ্রিডম অফ স্পিচ এটা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তাহলে তুমি স্টেটের এগেনস্টে মামলা করবে। তাহলে স্টেটটা কি, এবার তোমাকে দেখতে হবে যে কে কাটলো তোমার ফ্রিডম অফ স্পিচ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাটলো, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুটো অর্গান আছে, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, আর স্টেট গভর্নমেন্টেরও দুটো অর্গান আছে, স্টেট গভর্নমেন্ট কাটলো, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ। আর দেখো আদার অথরিটিস বলতে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ড, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবং অন্য সমস্ত অথরিটি যেগুলো স্ট্যাচুটরি বা নন স্ট্যাচুটরি দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এদের মধ্যে এরা সকলেই তোমাকে তোমার ফান্ডামেন্টাল রাইটগুলো দিতে বাধ্য থাকবে, বোঝা গেল, কোনো রকমভাবেই তোমার ফান্ডামেন্টাল রাইট এরা কেড়ে নিতে পারবে না। যদি তুমি কোনো রকম ফান্ডামেন্টাল রাইট না পাও, যে কোনো রকম মৌলিক অধিকার প্রয়োগ করতে না পারো, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তুমি এর মধ্যে যে কোনো একজনের এগেনস্টে বা একাধিক বোর্ডের এগেনস্টে বা একাধিক ক্রাইটেরিয়াতে তুমি কি করতে পারো, কেস করতে পারো, কোর্টে যেতে পারো। নেক্সট আছে আর্টিকেল 13। এবার আর্টিকেল 13টা একটু ভালো করে বুঝবে, সেটা হচ্ছে আর্টিকেল 13 হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাচ্ছে। আমরা ওটা ডেফিনেশন জানলাম, যে ডেফিনেশন অফ স্টেট মানে কাদেরকে আমরা স্টেট বলবো, কারা ফান্ডামেন্টাল রাইট দিতে বাধ্য থাকবে বা কারা কখনো ফান্ডামেন্টাল রাইট কেড়ে নিতে পারবে না। এবার অ্যাপ্লিকেশনটা কি, আর্টিকেল 13-এর অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশন বলতে গিয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটের অস্তিত্ব কিন্তু আগে ছিল না, মানে স্বাধীনতার পরেও ছিল না। অস্তিত্ব কবে থেকে শুরু হলো, যেদিন থেকে আমরা
আমাদের সংবিধানটাকে ভারতবর্ষের জন্য কার্যকর করলাম, অর্থাৎ 26/1/1950 এই তারিখ থেকে আমাদের ফান্ডামেন্টাল রাইট সাধারণ মানুষের উপরে আরোপিত হলো, বা সাধারণ মানুষ একটা মৌলিক অধিকার বলে কিছু অধিকার পেতে থাকলো। এবারে দেখো আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা বা আমাদের ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, সেটা তো আরও দুটো জিনিস আছে সংবিধান ছাড়া, এবং সেটা অনেক আগে থেকেই আছে, যেমন আইপিসি। আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড। ইন্ডিয়ান পিনাল কোডটা কী জিনিস, যেটা দেখবে তোমরা যখন কোনো হিন্দি সিনেমা কিছু দেখো, সেখানে বলে দফা 306 থেকে ফাঁসি দেওয়া হলো, ঠিক আছে। তো এরকম বলে যে এগুলো হচ্ছে আইপিসি, অর্থাৎ তুমি যখন কোনো ক্রাইম করছো, সেই ক্রাইমের এগেনস্টে তোমার ক্রাইম যদি প্রুভ হয়, তাহলে সেই ক্রাইমের এগেনস্টে কী সাজা আছে সেগুলো যেখানে যেখানে লেখা আছে পরপর লিস্ট ওয়াইজ, সেটাকে আমরা বলি আইপিসি। এবং এই আইপিসি 1860 থেকে শুরু হয়েছে, বোঝা গেল? এই আইপিসি শুরু হয়েছে 1860 থেকে। তো সংবিধানের অনেক আগে থেকে আইপিসি শুরু হয়েছে। তো এমন জিনিস হতে পারে যে আইপিসির মধ্যে এমন কিছু আছে বা এমন কিছু চলছে যেটা ভবিষ্যতে ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে চলে যাচ্ছে, তাহলে কি হবে? ফান্ডামেন্টাল রাইট থেকে আইপিসি থেকে কিন্তু সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে বা সেগুলোকে স্টপ করে স্থগিত রেখে দেওয়া হবে, অর্থাৎ সেগুলো আর কার্যকর থাকবে না। আরও একটা জিনিস আছে সিআরপিসি। সিআরপিসি কী জিনিস, যেমন না সিআরপিসি তৈরি হয়েছিল 1973-তে। এই সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিং কোড। ক্রিমিনাল প্রসিডিং কোডটা কী জিনিস, সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে একটা মোবাইল কুড়িয়ে পেলাম, মোবাইলটাকে ফেরত দিলাম না, নিজের কাছে রেখে দিলাম, তাহলে এই জিনিসটাকে চুরি বলবো, ছিনতাই বলবো, ডাকাতি বলবো, না ফ্রড বলবো? ঠিক আছে, আইনের ভাষায় এটাকে কি বলবো, সেগুলো জানতে গেলে আমাকে কি পড়তে হবে? সিআরপিসি পড়তে হবে, অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিং কোড পড়তে হবে। তাহলে আমাকে যখন কোর্টে তুলে নিয়ে যাবে, তাহলে আমার নামে ডাকাতির কেস দেওয়া হবে, না চুরির কেস দেওয়া হবে, নাকি ফ্রডের কেস দেওয়া হবে, কি করে, নাকি ছিনতাইয়ের কেস দেওয়া হবে? ঠিক আছে, তো সেগুলো আছে সিআরপিসির আন্ডারে। তো এমন কিছু যদি জিনিসপত্র থাকে যেগুলো সিআরপিসিতেও গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইট যখন শুরু হলো, ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে চলে যাচ্ছে, তখন সেই সিআরপিসি সেই ধারাগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে বা ধারাগুলো আর কার্যকর থাকবে না। তো দেখো, যেমন একটা উদাহরণ বলি, যে আমাদের ভারতবর্ষে আগে একটা নিয়ম ছিল, যেটা 1930 সালে সম্ভবত এসেছিল, সেটা হচ্ছে যে এডুকেশন সিস্টেমে কিছু কাস্ট ছিল, তাদেরকে এডুকেশন প্রোভাইড করা একেবারে প্রহিবিটেড ছিল, যে কিছু কাস্ট আছে, এই জাতিদেরকে এই সরকারি এই জায়গাতে লেখাপড়া করানো যাবে না। তো এটা তো একটা আমাদের আইনের মধ্যে ছিল, একটা ল, এটা আমাদের ভারতবর্ষের একটা ল ছিল। হ্যাঁ, তো এবারে কি হলো, তো 1947 সালে দেশ স্বাধীন হলো, তারপরেও কিন্তু এই লটা থেকে গেছিলো। 26শে জানুয়ারি 1950 যখন সংবিধান আমাদের পুরোপুরি কার্যকর হলো দেশের জন্য, তখন থেকে কি হলো, এই লটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। তার কারণ কি, এটা ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে। ঠিক আছে, প্রথমত প্রত্যেকে ইকুয়াল প্রোটেকশন পাবে, লয়ের মানে আইন সকলের জন্য সমান হবে, এবং দ্বিতীয়ত তারপর তো জানো রাইট টু এডুকেশন অ্যাক্ট এইসব চলে এসছে। তো যাই হোক, তো এই হলো আর্টিকেল 13-এর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা কোথায় অ্যাপ্লাই করব, এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করব। দেখো এখানে বলা রয়েছে, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে তোমরা গণপরিষদ শুনেছো, যারা আমাদের সংবিধান তৈরি করেছিল, ঠিক আছে, এই গণপরিষদে সব থেকে বেশি দিন আলোচিত হয়েছিল আমাদের এই ফান্ডামেন্টাল রাইটটা। এই ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত যে পার্ট আছে, পার্ট 3, এটা নিয়ে কেবল শুধুমাত্র 38 দিন সময় লেগেছিল এই পার্ট 3 ডিসকাস করতে। ঠিক আছে, যে কি কি আমরা থাকবে, এটা কেমনভাবে তৈরি করব, এটা কেমন কেমন জিনিস দেওয়া হবে। তো ফান্ডামেন্টাল রাইট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার কনস্টিটিউশন। নেক্সট চলে আসে, দেখো কি বলছে এখানে, যেটা বলছে অল লজ দ্যাট আর ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইট শ্যাল বি ভয়েড। বলে যেসব আইনগুলো রয়েছে যেগুলো ইনকনসিস্টেন্ট অর ইন ডেরোগেশন, ইনকনসিস্টেন্ট মানে ফান্ডামেন্টাল রাইটের সাথে কনসিস্ট করছে না বা ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করছে, ইন ডেরোগেশন, ঠিক আছে, অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, যে কোনো ফান্ডামেন্টাল রাইটকে সে খর্ব করছে, শ্যাল বি ভয়েড, সেগুলো সব কী হবে, এই ধরনের আইন কী হবে, সব ভয়েড হয়ে যাবে। যেমন এখানেও আমাদের 4খানা কী করেছে, 4খানা সাব ক্লজ দেওয়া রয়েছে। কী কী ক্লজ দেওয়া রয়েছে? পার্মানেন্ট লস এনাক্টেড বাই, দেখো ফার্স্ট বলছে পার্মানেন্ট লস এনাক্টেড বাই পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার, যে কোনো পার্মানেন্ট ল যেগুলো পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের দ্বারা এনাক্ট করা হয়েছিল বা ভবিষ্যতে করা হবে, এইরকম যে কোনো আইন যদি ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে চলে যায়, তাহলে কিন্তু সেই আইনকে কার্যকর করতে দেওয়া যাবে না বা কার্যকর হবে না সেই আইন। টেম্পোরারি লজ লাইক অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট অর দ্য স্টেট গভর্নমেন্ট, আমরা জানি অর্ডিন্যান্স জারি করতে পারে সারা দেশের জন্য প্রেসিডেন্ট এবং নির্দিষ্ট একটা রাজ্যের জন্য ওই রাজ্যের রাজ্যপাল।
অর্ডিন্যান্সটা কী জিনিস একটু বলে রাখি, যে মুহূর্তে পার্লামেন্ট বন্ধ থাকে, আমরা জানি ল পাস হয় পার্লামেন্ট থেকে ল পাস হওয়ার পরে পার্লামেন্টের দুটো কক্ষ থেকে পাস হওয়ার পরে রাষ্ট্রপতি সেটাতে সিগনেচার করলে তবেই সেটা আইনে পরিণত হয়। কিছু কিছু ক্ষেত্রে পার্লামেন্ট যখন বন্ধ থাকে, মানে পার্লামেন্ট যখন বন্ধ আছে বা পার্লামেন্টে যখন রিসেস চলছে, সেই সময় প্রেসিডেন্ট যদি মনে করে, প্রধানমন্ত্রী যদি প্রেসিডেন্ট কেমন পরামর্শ দেয়, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বা প্রেসিডেন্ট যদি মনে করে, সেক্ষেত্রে যদি মনে করে এই মুহূর্তে এই আইনটা পুরো দেশে কার্যকর করা খুব দরকার, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু ওই পার্লামেন্টের দুটো কক্ষের সম্মতি না নিয়েই নিজে থেকে আইন তৈরি করে সেই আইনটাকে জারি করতে পারে। এটা সারা দেশের জন্য এই রকম প্রসেসটা যে করতে পারে সেটা হচ্ছে প্রেসিডেন্ট পারে, আর এই প্রসেসটাকেই আমরা বলি অর্ডিন্যান্স। অর্থাৎ আমাদের আইনসভা বা পার্লামেন্ট থেকে ল পাস না করে সরাসরি গভর্নর বা প্রেসিডেন্ট যদি কোনো আইন পাস করে দেয় সেটাকে আমরা বলি অর্ডিন্যান্স। আচ্ছা, এখানে দেখো স্টেট গভর্নমেন্ট লেখা আছে, এটাকে লিখবে তোমরা স্টেট গভর্নর, ঠিক আছে? বিতে লেখা আছে স্টেট গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট লেখা আছে এটাকে তোমরা গভর্নর করে নিও। আচ্ছা, তো এই ধরনের যে অর্ডিন্যান্স যদি করা হয়, যে কোনো একটা অর্ডিন্যান্স করা হলো যেটা ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে, সাপোজ যদি এখন আমাদের গভর্নর বা প্রেসিডেন্ট কেউ এমন অর্ডিন্যান্স জারি করে যে কাল থেকে কেউ তাদের পছন্দের ধর্মাচরণ করতে পারবে না, কোনো রকম ধর্মীয় উৎসব পালন করতে গেলে সেক্ষেত্রে স্পেশাল পারমিশনের দরকার হবে, তারপর তারা ধর্মীয় উৎসব পালন করতে পারবে বা নিজের বাড়িতে পূজা অর্চনা, নামাজ এটসেট্রা করতে পারবে। তো এটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে চলে যাবে। তো কী হবে, এরকম যদি এরকম কোনো অর্ডিন্যান্স জারি করা হয় তাহলে সেগুলোও ভয়েড হয়ে যাবে। ক্লজ সিতে কি বলছে দেখো, স্ট্যাচুটরি ইনস্ট্রুমেন্ট ইন দ্য নেচার অফ ডেলিগেটেড লেজিসলেশন, মানে এক্সিকিউটিভ লেজিসলেশনের কথা বলছে, লাইক অর্ডার, বাই ল, রুল, রেগুলেশন, নোটিফিকেশন, ঠিক আছে? রেগুলেশন অফ নোটিফিকেশন মানে বলছে যদি কোনো এক্সিকিউটিভ অর্ডার থেকে থাকে, এক্সিকিউটিভ অর্ডার কাকে বলবো? এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে যেগুলো আমাদের স্টেটের বিভিন্ন এক্সিকিউটিভরা পাস করে থাকে। যেমন তোমাদের এলাকার যে বিডিও আছেন বা এসডিও বা ডিএম আছেন, সে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করে দেখা গেল 3 দিনের জন্য লকডাউন ঘোষণা করলো, ঠিক আছে? এই এই অর্ডারগুলো হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার। তো আমাদের বিভিন্ন জায়গাতে দেখবে এই কোভিড সংক্রান্ত ব্যাপার, এখন যেহেতু কোভিড সংক্রান্ত ব্যাপার স্যাপার চলছে, দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার পাস হচ্ছে, অর্থাৎ স্বরাষ্ট্র সচিব বলে দিচ্ছে যে এই জায়গাটাতে আমরা এই জিনিসগুলো বন্ধ রাখবো, এই জায়গাটাতে এই এক্সিকিউটিভ লেভেল থেকে যে অর্ডারগুলো পাস হয়, ঠিক আছে? এই এক্সিকিউটিভ লেভেল থেকে যে অর্ডারগুলো পাস হয় সেগুলোকে আমরা বলি এক্সিকিউটিভ অর্ডার। সেটা তোমাদের বিডিও করতে পারে, লোকাল বিডিও, এসডিও করতে পারে, ডিএম করতে পারে। তো এমন কোনো এক্সিকিউটিভ অর্ডার বা রুল, এক্সিকিউটিভ রুল, এটা যদি তোমার ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে বা আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইট আছে পার্ট 3 এগুলোর মধ্যে কোনো একটাকে ভায়োলেট করে, তাহলে কিন্তু সেই এক্সিকিউটিভ অর্ডারটাও ভয়েড হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, non-legislative sources of law, that is custom or usage having the force of law। তো কি বলছে যে নন লেজিসলেটিভ সোর্সেস অফ ল মানে যেটার কোনো আইনি সোর্স নেই, কিন্তু যেটা মানে এরকম একটা জিনিস যেটা চলছে বা অনেক আগে থেকে চলে আসছে। যেমন একটা উদাহরণ দিই, যেমন সতী প্রথা বা সতীদাহ প্রথা, ঠিক আছে? বা পণ প্রথা, এটা একটা প্রথা ছিল, এটা কোনো পার্লামেন্ট থেকে বা কোনো লেজিসলেচার থেকে পাশ করানো প্রথা বা আইন না, এবার একটা নিয়ম এইরকম চলে আসছিল। তাহলে এই নিয়মটাকে তো আমাদের বন্ধ করতে হবে, এটা কোথায় চলে যাচ্ছে? ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে চলে যাচ্ছে। তো সেই সতী প্রথাকে তাহলে বন্ধ করতে হবে, কাউকে জোর করে পুড়িয়ে মারা যাবে না। বোঝা গেল? তো এবারে কি হচ্ছে, তো সতী প্রথাটা চলে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে, তাই এটা অটোমেটিক্যালি ভয়েড হয়ে যাচ্ছে। এই ধরনের যদি কোনো কিছু কাস্টম থেকে থাকে সেগুলোও কিন্তু আমাদের আর থাকবে না। কবে থেকে? 26শে জানুয়ারি 1950 সালের পরে থেকে। এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটকে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। আগে তোমরা ডেফিনেশনটা জেনেছো, ডেফিনেশন অফ স্টেট, মানে আমি যদি ফান্ডামেন্টাল রাইট না পেয়ে থাকি তাহলে কার এগেনস্টে আমি কোর্টে যাব, ঠিক আছে? বা আমাকে ফান্ডামেন্টাল রাইটগুলো পাইয়ে দেওয়ার দায়িত্ব কার কার, বোঝা গেল? বা কারা কখনোই কোনো রকমভাবে ফান্ডামেন্টাল রাইটকে অবজ্ঞা করতে পারবে না, সেগুলো আমরা দেখেছি আর্টিকেল 12-এ। অ্যান্ড আর্টিকেল 13-এ আমরা কি জানলাম? অ্যাপ্লিকেশন সম্পর্কে। এই যে ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা পড়ব সেগুলো কিভাবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আমাদের দেশে আইনগুলোর উপরে কিভাবে অ্যাপ্লাই হবে বা আমাদের দেশে কেমনভাবে এগুলো অ্যাপ্লাই হবে সেগুলো আমরা জানলাম। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল, কোনো কোম্পানিজের জন্য অ্যাপ্লিকেবল নয়,
ঠিক আছে, সিটিজেনের জন্য অ্যাপ্লিকেবল, কোনো কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল না। সাপোজ তোমাদের একটা কোম্পানি আছে, ঠিক আছে, কোম্পানিটার নাম XYZ, ঠিক আছে, এরকম একটা কোম্পানির মালিক তোমরা কেউ। তো এই কোম্পানি এখন আমাদের পশ্চিমবঙ্গে বড় করে দুর্গাপুজো হয়, তো সবাই দুর্গাপুজো করছে বা সবাই নিজেদের ধর্ম পালন করছে, কিন্তু এই কোম্পানি যখন ধর্মচারণ করতে মানে ইচ্ছুক হলো, যখন কোম্পানি ঠিক করলো যে আমি আমার কোম্পানির তরফ থেকে একটা বড় পুজো বা অনুষ্ঠান এরকম করতে চাই, ধর্মীয় অনুষ্ঠান করতে চাই, সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট পারমিশন না দেয় তাহলে কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে সু করা যাবে না বা কেস করা যাবে না। তার কারণ এই ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু অ্যাপ্লিকেবল ফর সিটিজেন্স, নট ফর কোম্পানিজ। কোনো সিটিজেন যদি সে মনে করে সে করতে পারবে, তো সেই সিটিজেনকে কিন্তু রাইট আছে, কোম্পানির কোনো রাইট নেই। বোঝা গেল? এটা একটা কেস স্টাডিজ আছে, কেস স্টাডিজগুলো যখন ইন ফিউচার তোমাদেরকে পড়াবো তখন আরও ডিটেলসে জেনে যাবে। এটা বলার ছিল তাই তোমাদেরকে বলে দিলাম, একটা অ্যাডিশনাল ইনফরমেশন লিখে রেখো। ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাপ্লিকেবল টু সিটিজেন্স অনলি, নট ফর কোম্পানিজ। কোনো কোম্পানিকে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট প্রোভাইড করা হয় না, প্রোভাইড করা হয় কেবলমাত্র ব্যক্তি বিশেষে। তো এর পরের দিনে আমরা ফান্ডামেন্টাল রাইটের যে পার্টগুলো আছে, মানে ফান্ডামেন্টাল রাইটের যে রাইটগুলো আছে সেগুলো পরপর পার্ট ওয়াইজ ডিসকাস করব।